আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক কাশ প্যাটেলের দাবি ৩৮ দিনের ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজনে ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল, আর তাই বড় কোনো নিরাপত্তা হুমকি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় অনুমতি ছাড়া আকাশে ওড়া ৭০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই আয়োজন দেশের জন্য বড় সাফল্য হিসেবে দেখছে এফবিআই। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। ৩৮ দিনে ৭৮টি ম্যাচ আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপকে বলা হচ্ছে ক্রীড়া ইতিহাসের অন্যতম বিশাল আয়োজন। প্রায় ৭০ লাখ ফুটবল প্রেমীদের এই মিলন মেলাকে নিরাপদ রাখতে ইতিহাসের সবচেয়ে সুসংগঠিত নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত সবকটি ম্যাচ কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এফবিআই প্রধান। And we wanted to put that out to the public to make sure we're covering down on all of it. We're not taking any chances. And I think we were successful. প্রায় ৫,০০০ এফবিআই কর্মকর্তা ছাড়াও আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য আদান প্রদানে ৪৬টি দেশের পুলিশ প্রতিনিধিদের সাথে যুক্ত থেকে কাজ করেছে জয়েন্ট অপারেশন সেন্টার। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ড্রোন হামলা ঠেকানো। তাই কোনো ঝুঁকি না নিয়ে আকাশে অবৈধ প্রবেশ করা ৭০০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে এফবিআই এর বিশেষ টিম। If you're in the space, we're going to take you down, and that's why we took down over 700. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি হোয়াইট হাউস টাস্ক ফোর্সের সমন্বিত পরিকল্পনায় এই বিশাল কর্মযজ্ঞ সফল হয়েছে বলে জানান প্যাটেল। In government to succeed, you need tremendous leadership. And President Trump had the foresight to establish the White House Task Force, which I was a member of, and my friend Andrew Giuliani and his brilliant team led out on. খেলা ছাড়াও আমেরিকার সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগ করেছেন বিভিন্ন দেশ থেকে আসা সমর্থকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি দপ্তর ও অভিবাসন আদালত সমৃদ্ধ 26 ফেডারেল প্লাজা ভবনের বাইরে আগুন দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন সেনা সদস্য অ্যান্ড্রু অ্যারাবাকাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় ৩ জন আহত হন। এফবিআই জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে। নাজিব বেগ জানাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী সোমবার ৪৩ বছর বয়সী সাবেক সেনা সদস্য অ্যান্ড্রু অ্যারাবাকা নিউ ইয়র্কের ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজার সামনে বালতিতে আনা পেট্রোল ভবনের প্রবেশপথের সিঁড়িতে ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করেন। এফবিআই জানিয়েছে আটক ব্যক্তির কাছ থেকে একটি এয়ারসফট রাইফেল, ছুরি, কুঠার, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি তিনি গ্রেপ্তারের সময় আইস বিরোধী এবং সরকার বিরোধী বক্তব্য দেন। এফবিআইয়ের নিউ ইয়র্ক কার্যালয়ের সহকারী পরিচালক জেমস বার্নাকল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে নিয়েই ঘটনাস্থলে এসেছিল। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। সাবেক এই সেনা সদস্য ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। নাজিব বেগ, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটির ১,৮০,০০০ ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিনের কাগজপত্রের জটিলতা, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক বাধা কমাতে চালু করা হয়েছে নতুন উদ্যোগ ওপেন ফর স্মল বিজনেস। এই উদ্যোগের আওতায় ৫০টিরও বেশি নিয়ন্ত্রক সংস্কার আনা হচ্ছে। পাশাপাশি একটি নির্বাহী আদেশ জারির মাধ্যমে কয়েকটি সংস্কার তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ হবে, কমবে সময় ও ব্যয়। উপকৃত হবেন নিউ ইয়র্ক সিটির প্রায় ১ মিলিয়ন কর্মী এবং ১,৮০,০০০ ক্ষুদ্র ব্যবসায়ী। Today's announcement represents that promise made material. In addition to the open reforms, I am signing an executive order that will focus on 3 key areas to help small businesses get open and operating faster. First, Open will become a permanent body tasked with continuing to identify reforms and reductions year-round. যুক্তরাষ্ট্রে ওহাইও স্টেটে নদীতে ডুবে যাওয়া এক সাঁতারুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন একই দলের ৫ জন। কলম্বাসের উপশহর পাওয়েলে সায়োটো নদীর তীরে ঘুরতে আসা দলটির এক সদস্য সাঁতার কাটতে নামলে সংকটে পড়েন।
তাকে উদ্ধার করতে একে একে অন্য সদস্যরাও পানিতে ঝাঁপ দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ হাসপাতাল ও নদী থেকে 2 নারী এবং 3 পুরুষের মরদেহ উদ্ধার করেছে। এর 2 দিন আগে ইউটাহ রাজ্যের গিরিখাতে আকস্মিক বন্যায় একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয়েছিল। স্বপ্ন দেখার কি বয়স থাকে? কখনোই থাকে না। তেমনই এক স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করেছেন যুক্তরাষ্ট্রের 105 বছর বয়সী এক প্রবীণ। নিউ ইয়র্কের ব্যারে শহরের 105 বছর বয়সী নৌবাহিনীর প্রবীণ সদস্য স্পার্জন বুচ কার্লসন জন্মদিন উদযাপন করতে ট্যান্ডেম স্কাই ডাইভ করে নিজের দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণ করেছেন। রোববার বিকেলে একজন প্রশিক্ষিত স্কাই ডাইভিং প্রশিক্ষকের সঙ্গে ট্যান্ডেম জাম্প সম্পন্ন করেন কার্লসন। এ সময় তার পরিবারের সদস্য, বন্ধু এবং স্থানীয় সম্প্রদায়ের অনেক মানুষ উপস্থিত থেকে এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে প্যারাশুট জাম্প করা ব্যক্তির বয়স ছিল 106 বছর। ফলে 105 বছর বয়সে কার্লসনের এই সাহসী স্কাইডাইভ বিশ্ব রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে। কার্লসন প্রমাণ করলেন, বয়স যতই হোক, নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা থাকলে অনেক স্বপ্নেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা 50% কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত করা এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। Bangladesh has taken significant steps to strengthen its road safety frameworks. We are going to adopt the Speed Management Manual and helmet implementation and enforcement guideline by 2026. নিউ ইয়র্কে উৎসব মুখর পরিবেশে হয়েছে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন USA ইনকের বার্ষিক বনভোজন। প্রবাসে ঢাকাবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আয়োজকরা। রাশেদ আহমেদের তথ্য, ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। নিউ ইয়র্কে বসবাসরত ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইবাসীদের মিলন মেলা। উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন বনভোজনের আহ্বায়ক আমির আক্তার। উপস্থিত ছিলেন আয়োজনের সদস্য সচিব মোহাম্মদ আলী সবুজ ও প্রধান পৃষ্ঠপোষক নূর আমিন ও নেতৃবৃন্দ। আজকে আমাদের ঢাকা জেলা অ্যানুয়াল পিকনিক, আমাদের আজকে এই শুধু পিকনিক একটা আনন্দ মেলা, খেলাধুলার পাশাপাশি আজকে আমাদের ফুটবল ওয়াচ পার্টি, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ। আমরা সবাই অত্যন্ত আনন্দিত এই কারণেই যে আজকের ওয়েদারটা আসলে মানে চমৎকার বলতে এটাই যে খুবই রৌদ্র এবং এখানে ছায়াও আছে, গাছও আছে, গাছপালা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করেন অতিথিরা। ঢাকা জেলা অ্যাসোসিয়েশন USA ইনক আয়োজিত আজকের এই আনন্দঘন মুহূর্তে এই বনভোজন অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র্যাফেল ড্র এবং পারিবারিক মিলন মেলার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি আনন্দ উৎসবে মুখর হয়ে ওঠে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। নিউ ইয়র্কের কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30-র ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে পাশে থাকার জন্য বাংলাদেশি কমিউনিটিও ক্যাম্পেইনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শামসুল হক। নির্বাচনী ক্যাম্পেইন সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের অধিকার আদায়ে আরও সচেতন হতে ভোটার নিবন্ধিত হওয়ার পরামর্শ দিয়েছেন এই ডেমোক্রেটিক নেতা। মাত্র 7 ভোটে পরাজিত শামসুল হক ভবিষ্যতে তার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। সংবাদ সম্মেলনে ছিলেন শামসুল হকের নির্বাচনের ক্যাম্পেইন টর্নি আলী নাজমি, ক্যাম্পেইন ম্যানেজার আরিফ ইকরাম ও গণসংযোগ কর্মকর্তা জাসির কবির। When we do analysis, we also have to analyze other elections to see if our campaign had a larger or less voters turnout from the young people. That we have not conducted yet. But I can tell you that lots of young people did come out and vote, and I'm grateful to them. আটলান্টিক সিটিতে আবাসন উন্নয়নের ধারাবাহিকতায় লাইট হাউস রো বিলাসবহুল আবাসন প্রকল্পের দ্বিতীয় ধাপের নির্মাণ কাজ আগামী শরতের শুরুতেই শেষ হওয়ার আশা করা হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র, শহরের নতুন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ব্রায়ান কেম্প এবং সিটি কাউন্সিলের সদস্যরা ছিলেন। তারা বলেন, এই প্রকল্প ইনলেট এলাকায় চলমান উন্নয়ন ও বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
দ্বিতীয় ধাপে আরও 7টি বিলাসবহুল বাড়ি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ শেষ হলে প্রতিটি বাড়ির সম্ভাব্য মূল্য $8,50,000 থেকে $15 লাখ মধ্যে হতে পারে।